আগামী বছর ৭ জানুয়ারি এসএসসি এবং ৬ জুন এইচএসসি পরীক্ষা। মন্ত্রী বললেন, শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্যই এ পদক্ষেপ। এসএসসি শুরু করব, আমাদের পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭। আমরা রুটিনও রেডি করেছি। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরো ৭ শিশুর মৃত্যু। আক্রান্তদের ৭৭ ভাগই টিকা পায়নি। ভ্যাকসিন নেয়ার বয়স পুনর্বিবেচনার দাবি। জাল নোট বিক্রির সময় রাজধানীর উত্তরায় হাতে নাতে ৩ জন গ্রেফতার। কোরবানির হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির, বলছে ডিবি পুলিশ। দীর্ঘদিনের প্রতীক্ষিত ব্যারেজ নির্মাণের খবরে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। উন্নয়ন হবে ২৬ জেলার মানুষের জীবনমান। টিউবওয়েলে পানি থাকে না, টিউবওয়েলে পানি উঠবে, নদীতে পানি থাকবে। এদিকে আমরা ফসলে পানি দিতে পারি না, মেশিন দিয়ে পানি উঠতে চাই না। এখানে পানি থাকে না, সে এক কথা। আরো গোসল করা, খেত খোলা নিয়ে অনেক সমস্যা। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী বছরের এইচএসসি শুরু হবে ৬ জুন, যা শেষ হবে ১৩ জুলাই। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে যাতে ২ বছর সময় নষ্ট না হয়, সেজন্যই এই পদক্ষেপ। এতে বিদেশে উচ্চশিক্ষার জন্যও সেমিস্টার ধরতে পারবেন শিক্ষার্থীরা। ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আগামী এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে, পরীক্ষা ২০২৭ শেষ হবে ৬ ফেব্রুয়ারি, কারণ রোজা। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, আমরা শুরু করব ৬ জুন এবং শেষ করব ১৩ জুলাই। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, শিক্ষামন্ত্রী ব্রিফিংয়ে আর কি বললেন, একটু বিস্তারিত জানতে চাই। রাব্বি, মূলত শিক্ষামন্ত্রী বা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই যে পরীক্ষার যে সময়সূচি, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে সময়সূচি বিগত কয়েক বছর ধরে চলে আসছে, সেটি কোভিড থেকে আরও নানা কারণেই সেই সময়সূচিটি অনেকটা বিলম্বে, অর্থাৎ শিক্ষাবর্ষ যখন শেষ হয় তার চেয়ে অনেক বিলম্বে এই পরীক্ষাগুলো শুরু হওয়ার যে প্রবণতা, সেটি শুরু হয়। এবং সেই জায়গাটি মূলত এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কমানোর যে প্রক্রিয়া, সেই কমানোর প্রক্রিয়াটি শুরু করে এবং শিক্ষামন্ত্রী বারবার বলে আসছেন যে এই পরীক্ষাটির যে বিলম্বটি হয়েছে, বিলম্বে শুরু হওয়ার যে জায়গাটি, সেটি তারা কমিয়ে আনতে চান এবং সেই প্রক্রিয়াতে মূলত বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন এবং তারই প্রক্রিয়াতে আজকে যেই রুটিন প্রকাশ করা হলো ২০২৭ সালের, সেটি অর্থাৎ শিক্ষামন্ত্রী বলছেন যে শিক্ষার্থীদের যে জীবন থেকে যে সময়টুকু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এসএসসিতে ১ বছর তাদেরকে বসে থাকতে হয়, এইচএসসিতেও তাদেরকে ১ বছর করে বসে থাকতে হয়। এই যে ২ বছর সময় নষ্ট, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন উচ্চশিক্ষায় ভর্তি হয় তখন তার বয়স হয়ে যাচ্ছে ২০ বছর, অর্থাৎ এই জায়গাটি হওয়ার কথা ছিল ১৮ বছর। অর্থাৎ ১৮ বছরে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় বা ফল সেমিস্টারে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যান, তাদের এই সময়টার মধ্যে ভর্তি হওয়ার কথা, সেই জায়গাতে তাদের বয়স হয়ে যাচ্ছে ২০ বছর। এই জায়গাটি অনেক মারাত্মক একটি প্রভাব রয়েছে। সেই জায়গাটি যেন এই কমিয়ে আনা যায়, একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা যায়, সেই জায়গাটি তারা চেষ্টা করছেন এবং সেটি পর্যায়ক্রমে এই বছর শুরু হয়েছে। ২ বছরের মধ্যে এটি একেবারে, অর্থাৎ ডিসেম্বরে সেশন শেষ হবে, সিলেবাস শেষ হবে, ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে এবং এইরকম করে পর্যায়ক্রমে তারা ভর্তি হবে এইচএসসিতে। এইচএসসি পরীক্ষাও যথাসময়ে সিলেবাস অনুযায়ী শেষ হবে এবং তারা তারপরে ২ মাসের মধ্যে রেজাল্টের পরে তারা যেন উচ্চশিক্ষায় ভর্তি হতে পারে, সেই চেষ্টাটি মূলত এই সরকার করার চেষ্টা করছে, সেটি মূলত মন্ত্রী বলেছেন।
সবুজ, আপনাকে ধন্যবাদ। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1518 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। চিকিৎসাধীন রয়েছেন 102 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। হামে আক্রান্তদের 77 ভাগই টিকা পায়নি, আর মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই টিকা নেয়ার বয়স হয়নি। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, হামের টিকা নেয়ার বয়স 9 মাস থেকে আরও কমানো হচ্ছে না কেন? স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বয়স কমানোর বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। ছোট্ট শরীর, কাতর মুখ, ক্লান্ত চাহনি, এতটুকু বয়সেই এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ তাদের। দেশের হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে যেন থমকে গেছে সময়। মায়েদের প্রতিটা মুহূর্ত উদ্বেগ, উৎকণ্ঠার। সরকারি তথ্যেই দেশে হাম আক্রান্ত 60,000-এর বেশি। টিকার বাইরে ছিল বেশিরভাগ। কারো টিকা নেয়ার বয়স হয়নি, কেউ বা আবার কোনো কারণে টিকা পায়নি। ফলাফল এক মহা দুর্যোগের মুখে স্বাস্থ্য খাত। মিজলসে 2026-এ এসে শিশু মৃত্যু, এটা আমি স্পষ্টভাবে বলতে চাই, ইটস এ শেম টু মাইসেলফ, ইজ শেম টু আওয়ার হেলথ, ইজ শেম টু দ্য ইন্টারন্যাশনাল। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই শেমের জন্য আমরা দায়ী না। হাম কেড়ে নিয়েছে 400-র বেশি শিশুর প্রাণ। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর 60 জনের তথ্য বিশ্লেষণ করেছে স্বাস্থ্য বিভাগ। এতে দেখা যায় অর্ধেক শিশুর বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার বয়স হয়নি তাদের। হাসপাতালে ভর্তি হওয়ার একদিনের মধ্যেই মৃত্যু হয়েছে 25 ভাগের। অর্ধেক শিশুকে ঢাকায় রেফার করেও বাঁচানো যায়নি। এই যে মৃত্যু কমছে না, হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন থেকে বেশি কনসার্ন। আমরা ট্রিটমেন্ট রাইট টাইমে দিচ্ছি, বাট উই ফেল টু সেভ দ্য পেশেন্ট। তাহলে রাইট ট্রিটমেন্ট দেওয়ার পরও কেন পেশেন্ট সেভ করতে পারছে? ওদের সিভিয়ারিটিটা কোন জায়গায়, কোথায় সিভিয়ারিটি কোথায়, এবং এই সিভিয়ারিটিতে সে কেন উপনীত হলো, এটা নিয়ে আমরা কাজ করছি। হামে 3 মাসের শিশুও মারা গেছে, অথচ টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। তবে হামের চলমান টিকা কর্মসূচিতে তা 6 মাস করা হয়েছে। নিয়মিত টিকা কর্মসূচির বয়স কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। মানে 9 মাস থেকে 6 মাসে আসছে, 3 মাস আমরা আগে নিয়ে আসছি। এখন এরও নিচে আমরা যাব কিনা, এটা আসলে এটা একটা শুধু আমাদের ভেতরে না, এটা আন্তর্জাতিকভাবেও আমাদের বিভিন্ন সংস্থা, এক্সপার্ট গ্রুপ, তাদের সাথে কথা বলে আমাদের এটা ঠিক করতে হবে। স্বাস্থ্য বিভাগ মনে করে টিকা দেওয়ার মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জন হলে তা যে কোনো বয়সের মানুষকেই সুরক্ষা দেবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দেশে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার 12,83,23,240 জন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখার মহাপরিচালক AHM আনোয়ার পাশা স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটার 6,52,12,731 জন, আর নারী ভোটার 6,31,09,266 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। গেল 2025 সালের 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল 12,76,95,183 জন। 2026 সালের হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে 6,28,300 জন। এ নিয়ে দেশে বর্তমান ভোটার সংখ্যা 12,83,23,240 জন। ফলে দেশে মোট ভোটার বেড়েছে 0.05%। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরির চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে কেনা বেচা। উত্তরায় জাল নোট বিক্রির সময় হাতে নাতে একজনকে আটক করে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ টাকার বেশি জাল নোট। এদিকে বুধবার রাতে র্যাবের পৃথক অভিযানে 2 কারবারি গ্রেফতার হয়। রাজধানীতে মিলল জাল টাকার কারখানা। একযোগে 3টি মেশিনে ছাপানো হচ্ছিল হাজার হাজার টাকার নোট। কোরবানির ঈদ সামনে রেখে সেই জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পশুর হাটে। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত ছিল এই চক্রটি, যার মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে ৩৪ লাখ টাকার জাল নোট ছাপিয়েছে চক্রটি। তাদের নিকট থেকে এরকম জাল টাকা ৩৪ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, তারপরে কালি এবং ওই যে টাকার উপরে যে একটা সিকিউরিটি সিল দেয় সেই সিকিউরিটি সিলের পেপার। এদিকে রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে আরও 2 জাল টাকার কারবারিকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফটোকপি দোকানের আড়ালে জাল টাকা তৈরি করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছিল। এখান থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে বিক্রি করে দেয়, সে আবার গিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে দেয়। তো 3-4টা ধাপ মেনটেন করে এরা। সো এদেরকে সহজে মূল চেইনে যাওয়াটা কঠিন, তো এরা এই চেইনটা শুরু করতে আমরা ধরে ফেলছি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জাল নোট তৈরি চক্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় ডিবি পুলিশের ঝটিকা অভিযানে অনলাইন জুয়া চক্রের বড় একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই অভিযানে 6 চীনা নাগরিক সহ মোট 9 জনকে গ্রেফতার করেছে। বুধবার উত্তরা পশ্চিম থানার 13 নম্বর সেক্টর এলাকা থেকে 3 বাংলাদেশি সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তুরাগ থানাধীন আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চীনের 6 নাগরিককে আটক করে ডিবি পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, অনলাইন জুয়া মহামারী আকার ধারণ করেছে। চক্রটি সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছিল। সেই সাথে জুয়ার টাকা বিদেশে পাচার করা হতো। অনলাইন জুয়া থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এগুলো কিন্তু সব ফেক সাইট। আপনাকে প্রথম প্রলোভন দেখায় কিছু লাভ দেবে, পরবর্তীতে দেখবেন যে আপনারা নিঃস্ব হয়ে গেছেন। কাজে এটা আপনারা পরিচালনা করুন, এরকম জুয়ার ফাঁদে যেন না পড়ে। এবং এই টাকাটা, এই যে চীনা নাগরিকরা জড়িতের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখতেছি এই টাকাটা এখানে আমাদের নগদ বা বিকাশের মাধ্যমে টাকাটা ঢুকতেছে, তাৎক্ষণিকভাবে এই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর মরদেহের তথ্য লুকানোয় তাদের বড় ভূমিকা ছিল। ট্রাইব্যুনাল 2 জানিয়েছে, কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হতে পারে। শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপুমণিকে। এই হত্যাকাণ্ডে মরদেহের তথ্য লুকানো এবং ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন, যা আমলে নিয়ে তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন, সেখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। 58 জনকে তো আসলে আমরা কখনো দেখি নাই। 58 জনকে চিহ্নিত করা হয়েছে কিনা, ওদেরকে কবরস্থ কোথায় করা হচ্ছে, ওদের পারিবারিক বিস্তারিত যেই বিবরণ সেগুলো এসেছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো আমরা এতদিন পাইনি। আরেকটা ঘটনা হচ্ছে, ওনারা এরকম অনেক জিনিস আমরা দেখছি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বানোয়াট। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে জানায় ট্রাইব্যুনাল 2। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে ইনুর ভূমিকায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ। 14 দলের একজন নেতা হিসেবে তিনি যেহেতু ওই সময় কোনো এমপি ছিলেন না, তিনি কোনো সাংবিধানিক বা প্রশাসনিক পদে ছিলেন না, তার এই ধরনের কোনো সিদ্ধান্তের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। জঙ্গি ট্যাগ দিয়ে, জঙ্গি কার্ড খেলার নামে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে, সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। এইগুলি তিনি অস্বীকার করেন নাই। হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দিয়েছেন 9 জন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মামলাটি প্রমাণ করতে পেরেছেন বলে জানায় প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হয়ে
গড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, এমনটা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর করাইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বলেন, প্রতিবন্ধী শিশুদের মর্যাদা নিশ্চিত করতে হবে। তার প্রত্যাশা, প্রতিটি শিশু পরিবার এবং দেশের জন্য অনুসরণীয় হয়ে উঠবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, স্বাস্থ্য শুধু স্বাস্থ্য নয়, এটা মানবাধিকার। নাগরিক অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রী এবং সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করে যাচ্ছে। জানান, স্বাস্থ্য ব্যবস্থাকে সমৃদ্ধ করতে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। প্রতিবন্ধী বান্ধব জাতীয় নাগরিক সেবা গঠনের প্রয়াস। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। ইনশাআল্লাহ, a disability friendly national citizen service will pave the way for a better and brighter future for all. অবশেষে নির্মিত হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। বুধবার একনেকে প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিনের প্রতীক্ষিত ব্যারেজ নির্মাণের খবরে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে ২৬ জেলার মানুষের জীবনমান উন্নয়ন হবে। বিস্তীর্ণ মাঠের পুরোটা জুড়েই একসময় ফসল ফলত কৃষক, অথচ আজ অর্ধেকেরও বেশি বালুর মাঠ। এই চিত্র রাজবাড়ী পাংশার হাবাসপুরে। বহুদিন ধরে এই অঞ্চলের বাসিন্দাদের পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায়। তারা বলছেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে ব্যাপক খরা পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় পদ্মার সাথে যুক্ত অন্যান্য নদ নদীর পানিও শুকিয়ে যায়। এতে একদিকে যেমন ব্যাহত হয় সেচ কাজ, অন্যদিকে দেখা দেয় খাবার পানি সংকট। ফারাক্কা ব্যারেজের জন্য অনেক পানি থাকে না, যদি পানি থাকে তাহলে টিউবওয়েলে পানি থাকে না, টিউবওয়েলে পানি উঠবে, নদীতে পানি থাকবে। এদিকে আমরা ফসলে পানি দিতে পারি না, মেশিন দিয়ে পানি উঠতে চাই না। এখানে পানি থাকে না সে এক কথা, আরো গোসল করা, ক্ষেত খোলা নিয়ে অনেক সমস্যা। এটা বেড়িবাদ দেবে আমাদের জন্য একটা উপকার হয়। শুকনা মৌসুমে বিভিন্ন ছোট ছোট নদী দিয়ে পানি প্রবেশ করায় সেচের ব্যবস্থা করা যাবে এবং এই এলাকা পর্যটন এলাকা তৈরি হয়ে যাবে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। একনেকে চূড়ান্ত অনুমোদন পায় প্রায় ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পটি। প্রকল্পের আওতায় ২.১ কিলোমিটার ব্যারেজটি তৈরি হবে রাজবাড়ীর হাবাসপুর থেকে পাবনা সাতবাড়িয়া পর্যন্ত। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয়রা। বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বাড়তি সেচ সুবিধা পাবে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের ২৬টি জেলা। বর্ষাকালে ডুবে যায়, শুকনো মৌসুমে শুকিয়ে যায়। ফারাক্কা যদি এন্টিব্যাস হয় তাহলে আমাদের এই পাবনা, নওগাঁও, রাজশাহী, কুষ্টিয়া, যশোর আমাদের সবারই উপকার হবে। আমার রাস্তাঘাট হবে, তারপরে সকলতে যাতায়াত পারাপার সব কিছু আমাদের ভালো হবে। কারণ আমরা যদি নাও দেখতে পারি, আমাদের ছেলে পেলে দেখবে। যে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে রাজবাড়ী সহ ২৬টি জেলার মানুষ অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়নে অংশীজন হবে। চলতি বছর প্রকল্পের কাজ শুরু হবে। ব্যারেজ নির্মাণ শেষ হবে ২০৩৩ সালে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা 1.5 থেকে দ্বিগুণ বাড়বে, এমনটা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জানান, বর্তমানে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা 1,30,00,000। 3rd টার্মিনাল চালু হলে তা বেড়ে 1,90,00,000 হবে। এতে আয়ও বাড়বে। তিনি আরও বলেন, নতুন টার্মিনালে আধুনিক ইমিগ্রেশন এবং অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত হবে। মাল্টি লেভেল কার পার্কিং থাকায় যানজটও কমবে। বেবিচক চেয়ারম্যানের আশ্বাস, নেটওয়ার্ক ব্যবস্থা নিয়েও বড় কোনো সমস্যা হবে না। এ সময় তিনি জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাট সহ বন্ধ থাকা 8টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ চলছে। ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে একাদশে ফেরার অপেক্ষায় বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে টানা টেস্টে হার এড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। দ্বিতীয় টেস্টের আগে তাই হেডমাস্টার সরফরাজ আহমেদের নেতৃত্বে কঠোর অনুশীলনে সফরকারীরা। হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সিরিজ বাঁচানোর চিন্তা এখন সাবেক এই অধিনায়কের কপালে।
নেট অনুশীলনে পেসারের বিপক্ষে ব্লক হোলের বলটা কোনো রকমে সামলালেন বাবর আজম। তবে ম্যাচে নাহিদ রানার গতি সামলাতে পারবেন কি পাকিস্তানি এই তারকা? প্রথম টেস্টে যাকে সামাল দিতে গিয়ে নাকানি চুবানি খেয়েছেন তারই সতীর্থ ব্যাটাররা। হাঁটুর ইনজুরির কারণে ঢাকা টেস্টে ছিলেন না। এমন হারের পর সিলেট টেস্টে তাই দলের অন্যতম ভরসা বাবরের ব্যাট। হোম অফ ক্রিকেটের ড্রেসিং রুমে বসে দেখেছেন দলের হার, চারিদিকে সমালোচনার ঝড়। সব মিলে ফেরার লড়াইয়ে এদিন 30 মিনিট ব্যাটিং করেছেন বাবর, যদিও কিছুটা নড়বড়েই ছিলেন অনুশীলনে। সঙ্গী হিসেবে অবশ্য বেশ কিছু সময় একই নেটে ছিলেন আলোচনায় থাকা মোহাম্মদ রিজওয়ানও। সবচেয়ে অভিজ্ঞ এই দুই তারকার পারফরমেন্সের দিকে নিশ্চয়ই তাকিয়ে গোটা দল। বৃহস্পতিবার সকাল 10টা থেকে পুরোদমে অনুশীলনে পাকিস্তান। রাওয়ালপিন্ডির পর ঢাকা, টানা 3 টেস্টে বাংলাদেশের কাছে পরাজয়। দেশের পর এবার প্রতিপক্ষের মাটিতে সিরিজ হারের ভয়। দলের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যে হেড কোচ সরফরাজ আহমেদেরও। খেলোয়াড়ি জীবন শেষে অল্প সময়ের ব্যবধানে পেয়েছেন হেড কোচের দায়িত্ব। নিজের প্রথম অ্যাসাইনমেন্টটা বাংলাদেশের মাটিতে। প্রথম টেস্টে হার দিয়ে বাজে শুরুর পর সিরিজ সমতায় ফেরানোর ছক কষছেন পাকিস্তান দলের এই হেডমাস্টার। নিজে থ্রোয়ার হিসেবে কাজ করেছেন অনুশীলনে, ব্যাটিং দেখেছেন, দিয়েছেন শলা পরামর্শ। ব্যাকফুটে থাকা পাকিস্তানকে নিশ্চয়ই সিলেট টেস্টে জিততে দেখার অপেক্ষায় সরফরাজ। তবে কোনো পরিকল্পনায় কি কাজে দেবে ছন্দে থাকা টাইগারদের সামনে? নাহিদ রানার গতির ঝড়ে প্রথম টেস্টে নাকাল পাকিস্তানের প্রস্তুতি এখন সিলেট টেস্টে ফেরা। হেড কোচ সরফরাজ আহমেদের প্রথম অ্যাসাইনমেন্টে চ্যালেঞ্জ এখন বাংলাদেশের বিপক্ষে সিরিজ সমতায় আনা, যেখানে তার সবচেয়ে বড় শক্তি হতে পারে একাদশে বাবর আজমের ফেরাটা। তবে বিপরীতে নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন নাহিদ রানাও। মাঠের লড়াইয়ে বাবর বনাম নাহিদ রানা কে জিতবে, নিশ্চয়ই চোখ থাকবে মাঠে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। দর্শক, এই ছিল যমুনা নিউজে